আমি শিক্ষার্থী এবং আমি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে আমি খুব গর্ব করে বলি আমি 1% নলেজ রাখি। আমি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের 1% নলেজের উপর কথা বলি। আর সেই নলেজের ভরসাতে কিন্তু পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানে পরম্পরা। আয়ুর্বেদ একটা সমুদ্র দিদি, আয়ুর্বেদ একটা সমুদ্র, একটা ওশান। এটা মানে জানার কোনো শেষ নেই। আমাদের চরক সংহিতা, আমাদের সুশ্রুত সংহিতা, আমাদের বাগভট সংহিতা, এই সংহিতা গ্রন্থগুলো যে আয়ুর্বেদ চিকিৎসকরা যে পড়াশুনো করেন এগুলো নিয়ে, এটা এন্ডলেস। এটা এরকমভাবে করা যায় না যে আমি এটা পড়েছি মানে এটা। আমাদের চরক সংহিতার গল্পস্থান, আমাদের চরক সংহিতার সিদ্ধিস্থান, আমাদের চরক সংহিতার মধ্যে দ্রব্যগুণ বিজ্ঞান, এগুলো নিয়ে রিসার্চ চলছে রিসার্চ স্থাপত্যপুর বিশ্ববিদ্যালয়। তো আয়ুর্বেদ নিয়ে যে আমি কথা বলছি জানবেন, এটা একটা সমুদ্র এবং সমুদ্রের ওই এক ড্রপ জলকে নিয়ে আমি কাজ করছি। আর আমি বিশ্বাস করি যেহেতু সেটা হচ্ছে মানুষ যখন সুস্থতা পান সেটা একজন যে কোনো চিকিৎসকের কাছে প্রাপ্তি। আমি যেমন চেষ্টা করি যে কোনো সমস্যা, যে সমস্যাটা আমার পেশেন্টরা মনে করেন যে হ্যাঁ এই সমস্যাটাতে আমি সব ব্যাধি করে নিয়েছি। এবার পশ্চিমবঙ্গে বংশ পরম্পরার অভিজ্ঞতা সম্পন্ন ইউনিভার্সিটি কোয়ালিফাইড একজন অথেন্টিক আয়ুর্বেদিক স্পেশালিস্ট, যিনি যোগা ইউনানি এসব করেন না, যিনি শুধু আয়ুর্বেদিক বিশেষজ্ঞ বংশ পরম্পরার, আমি তার কাছে শুধু আয়ুর্বেদ চিকিৎসাটাই করতে যাব, তারাই আমাদের কাছে আসেন। এবং সত্যিটা বলতে ম্যাটারটাকে আমি ক্লিনিকে খুব কম সংখ্যক রোগী দেখি এখন, কারণ যে পেশেন্টটা এসেছে আমার ক্লিনিকে আমি সবসময় মেনটেন করি, তাকে আমি চলে যেতে বলি না। তার সমস্যা বলার পর প্রেসক্রিপশান লিখি, আর প্রেসক্রিপশান লেখার পর তাকে অন্ততপক্ষে 3 বার জিজ্ঞাসা করি, মনে করে দেখুন আর কোনো সমস্যা ভুলে যাচ্ছেন না তো, আর কোনো সমস্যা বাকি নেই তো। আমি পেশেন্টকে জিজ্ঞাসা করি, আমি পেশেন্টকে বলি দেখুন ডায়েট চার্ট বলে কিছু হয় না, আমি সাইন্টিফিক্যালি আপনার ডায়েটটা বোঝাচ্ছি, আপনি বোঝার চেষ্টা করুন আপনি কি খাবেন কি খাবেন না ডিউরিং দিস ট্রিটমেন্ট, নট ফর এভার। আফটার কমপ্লিশন অফ দ্য ট্রিটমেন্ট আপনি নর্মাল লাইফে ফিরে আসবেন। এবং আমি আমার ক্লিনিকে যত পেশেন্ট আসেন, যদি সেটা কিউরেবল ডিজিজ হয়, আমি সবসময় কিন্তু তার সময় ধরে চিকিৎসা করি। ঠিক এত মাস আপনার আমি চিকিৎসা করব এবং তার আমি রিপোর্ট ওরিয়েন্টেড ট্রিটমেন্ট করি। বিফোর ট্রিটমেন্ট, আফটার ট্রিটমেন্ট আমি ব্লাড টেস্ট, ইউএসজি, সিটি সমস্ত কিছু মেনটেন করি এবং তার সব রেকর্ড আমাদের কাছে রাখা থাকে। আমি এটুকু বিশ্বাস করি লক্ষ লক্ষ মানুষ যখন আমার কাছে আসেন, কিন্তু আজকের দিনে একটা সময় আমার একটা ক্লিনিকে 200-250 করে পেশেন্ট দেখতাম। এক সময় এমনও গেছেন যারা আমার পুরনো পেশেন্ট জানেন, আমি মানে ক্লিনিকে দাঁড়িয়ে থাকতাম, আমার জুনিয়ররা প্রেসক্রিপশান লিখতাম, আমি খালি সিগনেচারটা করতাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি ক্লিনিকে খুব কম সংখ্যক পেশেন্ট দেখি এবং সেই পেশেন্টদেরই খালি আসতে বলি যারা সত্যি সত্যি কোনো ক্রনিক অসুখে ভুগছেন, যাদের সত্যি সত্যি আয়ুর্বেদিক ট্রিটমেন্টটার প্রয়োজন, আমি শুধু তাদেরকে কিন্তু ক্লিনিকে আসতে বলি। আর তার জন্য এখন খুব লিমিটেড পেশেন্ট দেখি, কিন্তু যে লিমিটেড পেশেন্টই দেখি না কেন, দিনের শেষে তারা কিন্তু প্রত্যেকে হাসি মুখে একরাশ আস্থা বিশ্বাস নিয়ে বাড়ি ফেরে। ঠিক আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু একটা ক্রনিক, অনেকের ক্ষেত্রে এটা ক্রনিক, সেটা হচ্ছে ঋতুকালীন অসহ্য ব্যথা, পেইন ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। আসুন এটা নিয়ে আমরা কথা শুনি। আমার প্রত্যেকটা ক্লিনিকে দিদি, বিশেষ করে ধরুন কলকাতার ক্লিনিকগুলোতে, যে ক্লিনিকগুলোতে খুব বেশি পরিমাণ আর কি বলতে পারেন যে একটু বেশিরভাগ ক্ষেত্রে এই ক্লিনিকগুলোতে খুব শিক্ষিত মানুষজন বেশি আসেন। আমার উল্টোডাঙ্গা স্টেশনের পাশে যে ক্লিনিক আছে, বা কসবাতে যে আমার ক্লিনিক আছে, বা আমার হাওড়া স্টেশনের কাছে আমার যে ক্লিনিক আছে, এই ক্লিনিকগুলোতে কিন্তু যখনই আমার ক্লিনিক হয়, প্রত্যেকটা ক্লিনিকে কিছু সংখ্যক আমি পেশেন্ট পাই, যেই পেশেন্টগুলোর মধ্যে কিন্তু তাদের মায়েরা নিয়ে আসেন। আপনি বিশ্বাস করবেন না, একটা 6, 7, 8-এ পড়া মেয়ে, সে প্রচণ্ড ভালো ভারতনাট্যম নাচত এবং নাচটা তার কাছে প্যাশন, ভালোবাসা, কিন্তু সেই মেয়েটি প্রত্যেক মাসের 2-3 দিন করে নাচ তো দূরের কথা, নাচের ক্লাস অফ হয়ে যাচ্ছে, সে স্কুলেও যেতে পারছে না। এত পেটে ব্যথা হচ্ছে, এত অ্যাবডোমেনে ক্র্যাম্প হচ্ছে, লোয়ার অ্যাবডোমেনে। এবং শুধু তাই নয়, সে ব্যথাটা এত ছটফট করছে যে এই বয়স থেকেই তাকে বিভিন্ন কেমিক্যাল বেস ওষুধ খেতে হচ্ছে, পেন কিলার খেতে হচ্ছে। এবং মানে সেই জয়েন্ট ফ্যামিলিতে এরকম থাকে না। আমাকে একজন মা খুব দুঃখ নিয়ে বলছেন যে আমার একান্নবর্তী পরিবার, ওখানে পিসশাশুড়ি, মাসশাশুড়ি, হাবি জাবি অনেকে থাকেন, ও কেউ বলছেন এই ব্যথা এসছে মানে এই ব্যথা এখন থাকবে,
এ ব্যথা তো একটা ইস্যু হবার পরেই ব্যথা কমবে। আমার মেয়ে সবে ক্লাস 7-এ পড়ে, আমাকে এগুলো মেয়ের সামনে বলছে এবং আমি নিরুপায় হয়ে শুনছি। আর মেয়ের পেটে আমি গরম সেক দিচ্ছি আর কড়া কড়া পেন কিলার দিচ্ছি অ্যান্টাসিড দিয়ে। তো আমি কি করবো ডাক্তার? আমি তো সব কিছু করে নিয়ে আপনার কাছে এসেছি, এখন আমি কী করবো বলুন? এটা কি ভবিতব্য? এই ব্যথাটা নিয়েই চলবে? এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা কিন্তু আমার পশ্চিমবাংলার প্রায় প্রত্যেকটা ঘরে কম বেশি সমস্যা, যে পিরিয়ড শুরু হওয়ার সময় থেকে প্রথম 2 দিন অসহ্য ব্যথা থাকবে, অসহ্য ব্যথা। এবং এই ব্যথা যার হয় শুধু সেই জানে এই ব্যথা কত ভয়ঙ্কর ব্যথা। এই ব্যথার সাথে গা গুলিয়ে উঠবে, এই ব্যথার সাথে পেট ক্রাম্প করবে, যদি ক্লটেড আসে তাহলে সেই সময়টা কুঁকড়ে যাবে তলপেটে, এবং বলতে পারেন যে ছটফট ছটফট করবে। এবং ব্যথাও তো একটা সহ্য করার টলারেন্স ক্যাপাসিটি সবার সমান নয়, প্রত্যেকে তো সমানভাবে ব্যথাটাকে নিতে পারেন না। এবং এমন জায়গায় চলে যায় যে কিছু ক্ষেত্রে দেখবেন এগুলো যারা মিডিল এজের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা যাদের আছে তাদেরকে বাই অপারেশন মেনোপজ করিয়ে দেওয়া হয়, চিপ টিপ কিছু একটা দেওয়া হয়, দিয়ে তারপরে মেনোপজ হয়ে যায় মোটামুটিভাবে। তো মেনোপজ থেকে মানে মেনার্কি টু মেনোপজ গাইনোকোলজিক্যাল সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটা সময়, যাকে আয়ুর্বেদে বলা হয় রজপ্রবৃত্তি থেকে রজনিবৃত্তি। এবং এই রজনিবৃত্তি অর্থাৎ মেনোপজে গিয়ে ব্যথা যন্ত্রণা শেষ। কিন্তু এটা তো ভবিষ্যৎ হতে পারে না একটা 21st সেঞ্চুরিতে। 21st সেঞ্চুরিতে এটা কখনোই হতে পারে না যে আপনার ব্যথা হচ্ছে মানে এটাকে আপনাকে টলারেট করে সারা জীবন চলতে হবে। কিন্তু তার আগে যেহেতু আমি প্রত্যেকটা সমস্যার উপর বেস করে আমি কিন্তু এটার কারণটা বলি, সেক্ষেত্রে কারণটাও বলবো যে কেন এই ব্যথাটা শুরু হয়। জানবেন, পিরিয়ড যখন শুরু হলো একটি শিশুর শৈশবে, লক্ষ্য করে দেখবেন আগেকার দিনে পিরিয়ড শুরু হতো মোটামুটি 14-15 বছর বয়সে, কিন্তু আজকের দিনে পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে কিন্তু মোটামুটিভাবে অনেক ক্ষেত্রে আমরা পাই 10, 11, 12-র মধ্যে। কেন এটা নিয়ে প্রচুর সেমিনার, প্রচুর ডিসকাশন, অনেক কিছু হয়। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এর কারণ অনেক কিছু, সেটা বলতে পারেন ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমও হতে পারে, সেটা হচ্ছে কৃষি বিপ্লবও বলতে পারেন। যথেচ্ছ পরিমাণ শাকসবজিতে পেস্টিসাইড, হরমোনের প্রয়োগ, যেগুলো আমাদের শরীরে, দেখুন একজন মা তার সন্তানকে খুব ভালো কোনো ফল খাওয়াচ্ছেন, তিনি আদৌ জানেন না ফলটার মধ্যে কী পরিমাণ হরমোন আছে। আপনি পুকুরের মাছ উপকারী বলছেন, এবার পুকুরের মাছে কী পরিমাণ হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে আপনি জানেন না। আপনি জ্যান্ত রুই কাতলা এনে বাড়িতে রান্না করছেন, যেন ডাক্তারবাবুরা দেখবেন সামুদ্রিক মাছ খেতে বলেন, তাতে ওটা ওমেগা-3 থাকে, উফাউফার মাত্রা ঠিক থাকে, হার্টের পক্ষে উপকারী। আর ঠিক তেমনি একইভাবে কিন্তু জানবেন আপনার শরীরের পক্ষে ঠিক ততটাই উপকারী। তো এইগুলো যে একটা শিশুর শরীরে রেগুলার বেসিসে ঢুকছে, আপনি পোলট্রির মুরগি দিচ্ছেন স্যুপ করে, যে গাজর দিয়ে কোনো অয়েল ছাড়া সুন্দর করে বয়েল করে আমি চিকেনের স্যুপ দিচ্ছি আমার ছেলে মেয়েকে। তো চিকেনের স্যুপে কী যাচ্ছে, চিকেনটা তো তৈরি হয়েছে একটা রোগগ্রস্ত চিকেন, যেগুলো পোলট্রিতে থাকে অর্ধেক ছাল উঠে যাওয়া, ওগুলো খায় শুধু অ্যান্টিবায়োটিক আর তার সাথে কিছু আর্টিফিশিয়াল ফুড। ওরা তো নেচারে বাড়ে না, ওরা পোলট্রি ফার্মে অপেক্ষা করে থাকে কবে আমি মরবো, বাই ফোর্স বাড়ানো হয় একদম।